This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ থেকে বদলে গেল টিভি9 এর প্রাইম টাইম। সন্ধ্যে 6টায় মানে 5:57 হটস্পট শর্মিষ্ঠার সঙ্গে, 5:27 স্পেশাল লাইন মঞ্জিরার সঙ্গে। এই স্পেশাল লাইন শেষ করার পর প্রত্যেক দিন সোম থেকে শনিবার আমি অনির্বাণ থাকবো আপনাদের সঙ্গে 6:57 প্রতিদিন সোম থেকে শনিবার অনির্বাণের চক্রবুহ নিয়ে। আমার পর আসবে রাজা ঠোঁটকাটা, এরপর অমৃতাংশু ভট্টাচার্য আসবেন না বললেই নয় নিয়ে, আর তারপর অনির্বাণ চৌধুরী আসবেন স্ট্রেট কাট, অর্থাৎ সন্ধে 6টা থেকে 5:57 থেকে রাত 10:30 পর্যন্ত আপনার জন্য টিভি9 এর এই স্পেশাল প্রাইম টাইম আজ থেকে। সেই প্রাইম টাইমে আজকে অনির্বাণের চক্রবুহ শুরু করছি আমি। আর কেন এই চক্রবুহ, কেন এই নাম, প্রথমে তার কিছু কৈফিয়ত দেওয়া যায়। কার্যত রাজনৈতিক নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, ভোট আসে, ভোট যায়, হঠাৎ আপনি আবিষ্কার করেন আপনার অত্যন্ত দামি ভোটটা এই গণতন্ত্রের জন্য দিয়ে দেওয়ার পর আপনি কেমন একলা একটা চক্রবুহে আটকে পড়ে রয়েছেন। আপনার ছেলে বা মেয়ের স্কুলের ফিজ, আপনার সংসার চালানোর খরচা, আপনার ছেলে বা মেয়ে যদি একটু বড় হয়ে থাকে তাহলে তার চাকরির জন্য যে প্রতিশ্রুতিটা ছিল, শিল্প আনার যে কথা ছিল, এখানে উপার্জন বাড়ার যে কথা ছিল, অথবা আপনার স্ত্রী, আপনার মেয়ে বা আপনার ঘরের অত্যন্ত আপনজনের সুরক্ষা, বাইরে বেরোলে রাতে ফেরার গ্যারেন্টি, এমনকি সরকারি হাসপাতালের চিকিৎসক হলেও এগুলো সব যেন কোথায় কোন গোলক ধাঁধায় আটকে ঘুরে মরছে। আর আপনি বেচারা সাধারণ মানুষ, আমি বেচারা সাধারণ মানুষ, কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না, কোনো পথ পাচ্ছি না কেটে বেরোনোর। আবার 5 বছর পর আরেকটা ভোট না আসা পর্যন্ত, আর ঠিক সেখানেই আমার এই চক্রবুহ রচনার চেষ্টা। এখানে রোজ তাদেরকে ডেকে আনবো যারা আপনাকে আমাকে 5 বছর অন্তর অথবা একটা নির্দিষ্ট নির্বাচনের সময় অন্তর চক্রবুহে ঠেলে দেন, আর আমাদের অসহায় অপেক্ষা করতে হয়। আজ তাদেরকে আমি অসহায় বলবো না, তাদেরকে আমি যথেষ্ট সুযোগ দেব আত্মরক্ষার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য। কিন্তু এই চক্রবুহ কেটে বেরোনোর দায়িত্ব তাদের। আপনাদের প্রশ্ন আমার মুখ দিয়ে তাদের কাছে রাখবো। আজ কোন প্রশ্ন নিয়ে হাজির হয়েছে? সরকার থাকলে যেতেই হয়, যেমন জন্মিলে মরিতে হয়। কোনো সরকার সারা জীবন স্থায়ী হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 পেরিয়ে 25-14 বছর কাটিয়ে ফেলেছেন। 15 বছর কাটাবেনই, তার কারণ সামনের বছর বিধানসভা নির্বাচনের পর। তারপর কি আরও 5 বছরের জন্য গ্যারেন্টি পাবেন মানুষের কাছ থেকে? পুরী ছুঁতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার? সামনে এই মুহূর্তে নাকি সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারাই নাকি ঠিক করবে আগামী 1 বছর পর এই রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার তা আরেকটা টার্ম, আরেকটা মেয়াদ পাবে কি পাবে না। সত্যি কি তাই? সত্যি কি এমনটা হয়? সত্যি কি আপনার আমার দেওয়া ভোট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটি সামাজিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে, প্রভাবিত করতে পারে? কোথায় আপনি ভোট দেবেন তার ন্যারেটিভ সেট করে দিতে পারে? আজকে তা নিয়ে আমার এই বিশেষ চক্রবুহ রচনা, যে চক্রবুহতে যারা যারা স্বেচ্ছায় এসছেন আজকে এই মুহূর্তে তাদের সঙ্গে পরিচয় করাবো। কিন্তু তার আগে কেন, ঠিক কোন পরিপ্রেক্ষিতে চক্রবুহ রচনা করেছি, কেন এত কিছু কথার মধ্যে উঠে এসছে, তার একটা মুসাবিদা, তার একটা ভূমিকা আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সংঘপথে রসায়ন বদলাবে বঙ্গ রাজনীতি, সংঘ সাহায্যে বাংলায় ঘন হবে পদ্ম, সংঘ ভরসায় সাবালক হয়ে উঠবে বাংলার বিজেপি। সরসংঘ চালক মোহন ভাগবতের টানা 11 দিনের বেনজির বাংলা সফর, বিজেপির সঙ্গে RSS এর সমন্বয় বৈঠক, 2026 বিধানসভা নির্বাচনের আগে যার রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। কারণ চোখের সামনে ভাসছে হরিয়ানা ও মহারাষ্ট্রের উদাহরণ, যেখানে সংঘের সংগঠনে নিভৃত ও নিবিড় জনসংযোগের ভরসায় বিরোধীদের চোখের সামনে দিয়ে ম্যাচ বের করে নিয়ে গিয়েছে বিজেপি। এবার কি সংঘের মিশন বাংলা? গত শনিবার সংঘের সমন্বয় বৈঠকে ঠিক হয়েছে
সংগঠনের শতবর্ষ পূর্তিতে বাংলাতেও বিজয় যাত্রা করা হবে। লক্ষ্য হিন্দুত্বের হাওয়া তোলা। এর আওতায় বিধানসভা ওয়ারি প্রবাস কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সংঘ। ঠিক হয়েছে বিভিন্ন ইস্যুতে বিজেপি আর সংঘের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে। যত দূর সম্ভব মত পার্থক্য এড়িয়ে চলতে হবে। বুথ, ব্লক, মণ্ডল বা জেলা স্তরে বিজেপি কোনো কর্মসূচি নিলে সেক্ষেত্রে প্রয়োজনে সংঘের সঙ্গে কথা বলে নিতে হবে। ইচ্ছামতো কাজ না করে সবটাই পরিকল্পনা অনুযায়ী করতে হবে বলে পরামর্শ দিয়েছে সংঘ নেতৃত্ব। সুকান্ত মজুমদার একজন স্বয়ংসেবক, সে রাজনীতি ক্ষেত্রে আছে, তার সাথে আরএসএস সম্পর্ক রাখে, কিন্তু ভোটের সাথে রাজনীতির সাথে আরএসএস কোনো সম্পর্ক রাখে না। আরএসএস একটি সামাজিক সংগঠন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তাদের কাজ হচ্ছে রাষ্ট্র নির্মাণ করা, ব্যক্তি নির্মাণ করা। ভগবত কোনো ম্যাজিশিয়ান নয় যে উনি এলেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। উনি এসছেন, ও সংগঠনের কাজ করেছেন, ওর সংগঠনে একটা সভাপতি ওরা ঠিক করে উঠতে পারছেন না। সুতরাং এতে কিছু বিশেষ পরিবর্তন পশ্চিমবাংলায় হবে বলে আমার মনে হয় না। 2014 থেকে এ পর্যন্ত 3টি লোকসভা, 2টি বিধানসভা, 2টি পঞ্চায়েত এবং একবার পুরসভা নির্বাচনে যুদ্ধে নেমেছে বঙ্গ বিজেপি। তাদের ভোট বেড়েছে, বিধানসভা ও লোকসভায় প্রতিনিধিত্ব বেড়েছে। সেই সঙ্গে একদা 34 বছর রাজ্য শাসন করা বামেদের ভোট রামে ট্রান্সফার হওয়ার তত্ত্ব ক্রমশ প্রতিষ্ঠিত হয়েছে জনমানুষে। যারা মনে করলেন তৃণমূলকে তাড়াতে হবে এবং তাড়াতে পারবে বিজেপি, সমর্থন করলেন বিজেপিকে, তারা বুঝে গেছেন তৃণমূলকে সরাবার জন্য বিজেপি নয়। ফলে তৃণমূলকে সরাবার জন্য বিজেপি নয়, বিজেপিকে সরানোর জন্য তৃণমূল নয়। এই দুইয়ের বিরুদ্ধে রিভার্স সুইং 2026 অপেক্ষায় থাকুন। পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে যদি কোনো দলের রাজনৈতিক উত্থান হয়ে থাকে তার নাম বিজেপি এবং তাদের শাখা সংগঠন আরএসএস। মনে করিয়ে দিই, হরিয়ানা বিধানসভা ভোটের আগে 4 মাস ধরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় 16,000 ছোট ছোট সভা করেছিল আরএসএস। মহারাষ্ট্রে বিরোধীদের অস্ত্রকে ভোতা করতে 13টি বিশেষ দল তৈরি করেছিল সংঘ, যাদের কাজ ছিল সুচারুভাবে বিরোধীদের তৈরি করা ন্যারেটিভের পাল্টা কৌশল রচনা করা, সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যাতে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হন দেবেন্দ্র ফড়নবিশরা। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ। 2026 বিধানসভা ভোটের আগে কেশব ভবনই কি তবে হয়ে উঠবে বঙ্গ বিজেপির লাইট হাউস? বিতর্ক শুরু। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো এটাই, বাংলার ভোটে একটা রিভার্স সুইং দরকার। যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হয়, সেই রিভার্স সুইং এর মানেটা কি? সেই রিভার্স সুইং কি এরকম? বাংলার ভোটে রিভার্স সুইং। আমার আজকের বিষয় অনির্বাণের চক্রব্যূহের প্রথম প্রশ্ন, বাংলার ভোটে রিভার্স সুইং, আরএসএস ইন হলেই তৃণমূল আউট। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আসুন। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রয়েছেন আইনজীবী অর্ক নাগ, আইনজীবী এবং তার সঙ্গে সঙ্গে অর্ক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার সঙ্গে বামপন্থী একজন প্রতিনিধিরও আসার কথা, এসে পৌঁছন, নাম বলবো, কিন্তু আমি দেখছি যে কোনো কারণেই হোক, ভাগ্যের পরিহাস কিনা জানি না নাকি পথের দাবি, আপাতত বামপন্থীদের পথে একটু দেরি হচ্ছে। আসুন, নিশ্চয়ই কথা হবে, কিন্তু একেবারে শুরু করবো জগন্নাথবাবু আপনার কাছ থেকে। বাংলার ভোটে আরএসএস ইন মানেই তৃণমূল আউট। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা সংঘকে নিয়ে সংবাদ মাধ্যম তো বটেই, সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের ধারণা, নানা ধরনের প্রতিচ্ছবি আছে। কিন্তু সংঘ দর্শন কার্যত অন্ধের হস্তি দর্শনের মতোই হয়ে যায় যারা সংঘের ভেতরে না থাকে। সেই কারণে বর্ধমানের তালিতে দক্ষিণবঙ্গের সভা থেকে পূজনীয় সরসংঘ চালক শ্রী মোহন ভাগবত বলেছেন যে আসুন, সঙ্গে আসুন, ভেতর থেকে সংঘকে দেখো। মোদ্দা কথায় সংঘ কিছু করে না, স্বয়ংসেবক কিছু ছাড়ে না। পশ্চিমবঙ্গের আগামী যে রাজনীতি, সেই রাজনীতির পটভূমিতে দাঁড়িয়ে এটুকুই শুধু বলতে পারি যে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন, এবং সেই বিদায়ে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, এ বাংলার প্রতিটি সনাতনী সমাজে জাগরণের কাজে প্রত্যেক স্বয়ংসেবকের সক্রিয় ভূমিকা, কাঠবিড়ালির ভূমিকা থাকবে, এবং তাতেই এই মোল্লা তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হবে। বলবো না করে জগন্নাথবাবু অনেক কিছু বলে ফেললেন। যা বললেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না। অর্ক নাগ, জগন্নাথবাবু যা বলছেন তাতে তো তাই মানে দাঁড়াচ্ছে।
আরএসএস ইন করেছে, এবার তৃণমূল কংগ্রেস আউট। দেখুন, আমার বক্তব্য 2-3টে পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে যে আরএসএসের উপরে ভরসা কি রাখছি না নয়, বঙ্গ বিজেপির উপরে ভরসা আছে, 30-এর বেশি আসন তারা পাবে। বঙ্গ বিজেপি তো একটা দল নয়, বঙ্গ বিজেপি একটা সমষ্টিগত বিভিন্ন নেতার না পাওয়া স্বপ্ন। সেখানে তৃণমূল থেকে বিতাড়িত হওয়া লোক আছে, সেখানে সিপিএম থেকে বিতাড়িত হওয়া লোক আছে। 2019-এর কথা ভেবে দেখুন, 2019-এ তো একটা মানে বিরোধী দল নিজের পুরো ভোটটাই ট্রান্সফার করে দিল, কি কারণে ভগবান জানে। সেই জন্য এদের যে একটা মুষ্টিমেয় স্বপ্ন, এই স্বপ্নর সঙ্গে আরএসএস এর আইডিওলজি ম্যাচ করে কি না, সেটা আদৌ আরএসএস কি করবে না করবে এ নিয়ে আমার প্রশ্ন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলার যে রাজনীতির ধাঁচ, দেখুন আরএসএস তো 2025-এর জানুয়ারি মাসে পশ্চিমবাংলায় আসেনি। আরএসএস নিশ্চয়ই যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই আরএসএস এর প্রান্ত প্রচারকরা আছেন এবং বাকি নেতারা আছেন। সেজন্য আজকে সকালবেলা একটা ঘটনা ঘটবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে। আমি জগন্নাথদাকে যথেষ্ট সম্মান করি মানুষ হিসেবে, পলিটিক্যাল লোক হিসেবে, কিন্তু মানে হেসে ফেলতে বাধ্য হচ্ছে আপনার প্রথম শোতে। বেশ, আমি আপনাদেরকে একটা পুরনো বক্তব্য শোনাই। খুব পুরনো বক্তব্য নয়, কিন্তু বিরাট পুরনো বক্তব্য এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি সাক্ষাৎকার, TV9-এর কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের একটা নির্দিষ্ট অংশ মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস প্রসঙ্গে তার যে মনোভাব তা নিয়ে ঠিক কী বলেছিলেন। প্রশ্ন সংক্ষিপ্ত ছিল, উত্তরও ততোধিক সংক্ষিপ্ত আমি বলবো, কিন্তু তাতেও সম্ভবত যা বলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। আসুন শুনে নিন। আর আমার সবচেয়ে দুঃখ লাগে কোনটা জানেন? আমি আরএসএসকে একসময় ভাবতাম, ইন্দিরা গান্ধীকে যখন ওরা সাপোর্ট দিয়েছিল, যে এদের মধ্যে হয়তো কিছুটা মাধুর্যতাও থাকলেও থাকতে পারে, সেটা ফুরিয়ে গেছে। আপনি দুই একবার প্রশংসাও করেছেন যে ওরা, আমি বললাম অন্তত আমি এখনো যারা ভালো কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, কিন্তু কিছু লোক ভোগের জন্য ত্যাগটাকে ছেড়ে দিয়েছে। কিছু লোক ভোগের জন্য ত্যাগটাকে ছেড়ে দিয়েছে। আরএসএস এর কথা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাধুর্যটা নাকি কমে যাচ্ছে। জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে খুব অপছন্দ করেন বলে মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে পছন্দ করুন বা না করুন, তাতে আমরা যারা স্বয়ংসেবক আছি তাদের কিচ্ছু যায় আসে না। পৃথিবীর সর্ববৃহৎ সাংস্কৃতিক সামাজিক সেবা সংগঠন আরএসএস। জগন্নাথ, একটা ছোট্ট কথা, ধরুন আমি আপনাকে পছন্দ করি, এটা আমি বললাম অথবা বোঝালাম, এরপরে আপনি আমার প্রতি কতটা কঠোর হতে পারবেন? খুব সাধারণ হিসেব, সাধারণ প্রশ্ন। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক এবং সেবা সংগঠন আরএসএস, এবং আরএসএস এর স্বয়ংসেবকদের দ্বারা প্রভাবিত আরও সংগঠনগুলির মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি আজ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ভারতীয় মজদুর সংঘ সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবচেয়ে বড় ছাত্র সংগঠন, বিদ্যা ভারতী 21,000 স্কুল চালায়। তার ফলে আরএসএস এর অন্তত পক্ষে 20-22টি যারা আরএসএস প্রভাবিত সংগঠন, আমরা যারা বিবিধ ক্ষেত্রের সংগঠনের কথা বলি, যেখানে স্বয়ংসেবকরা চালায়। আরএসএস সংগঠন এগুলো কিছু নয়, প্রত্যেকটি সংস্থায় প্রত্যেকটি সংগঠন স্বাধীনভাবে চলে, স্বায়ত্ত অধিকারে চলে, কিন্তু স্বয়ংসেবকরা যেহেতু চালায়, সংঘের বিচারধারায় চলে, তারা দেশের এক এক নম্বর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার ফলে এই প্রভাব আজ 100 বছর, 1925 সালে যে সংগঠন তৈরি হয়েছিল, আজ 100 বছরে দাঁড়িয়ে যে সংগঠনের লক্ষ্য ছিল সর্বব্যাপী সর্বস্পর্শী হয়ে সংঘ এবং সমাজ এক হয়ে যাওয়া, আমাদের 100 বছরে দাঁড়িয়ে প্রত্যেকটা স্বয়ংসেবকের আশু লক্ষ্য হচ্ছে, তাই সেই লক্ষ্য পথে আগামী 25 বছর আমরা কাজ করব। আমি নির্মল বাবুর কাছে আসবো। নির্মল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, জগন্নাথ বাবুর কথা সূত্র ধরে আমি জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় এই ভোগী ত্যাগী এ রাজ্যের বিজেপি যারা করেন তাদের মধ্যে অনেকে নিশ্চিতভাবে স্বয়ংসেবক আছেন, জগন্নাথবাবুর কথা ধার করে বা অনুসরণ করেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোগী বললেন না ত্যাগী বললেন? দেখুন, প্রথমেই আমি আপনাকে বলি যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে যতটুকু পড়েছি বা বুঝেছি, সাংবাদিক হিসেবে যতটুকু তাকে জেনেছি, সংঘ এবং সংগঠন দুটো আলাদা। সংঘ কথাটার মানে এক জিনিস, সংগঠন কথাটার মানে আলাদা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন নয়, সংগঠনের সঙ্গে রাজনীতি যুক্ত, সংঘের সঙ্গে রাজনীতি নয়, সেবা যুক্ত। সুতরাং শ্রীরামকৃষ্ণ সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
সুতরাং আমাদের যেটা একটা ট্রেন্ড, যে সবসময় আমরা যেটা চাই, তো বিজেপি মানে তো সংগঠন, বিজেপি সংগঠন, তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আপনি যদি দুটোকে মিলিয়ে দিতে চান, তাহলে আপনি কিন্তু আপনি যে চক্রব্যূহটা রচনা করেছেন, আমি এই সংঘ বনাম সংগঠন এই খেলাটা খেলে ওটা থেকে বেরিয়ে চলে যাব না। আপনাকে আমি বেরোতে দেবো না, বেরোনোর এত সহজ রাস্তা নেই। তার কারণ সকলের জন্য যেরকম চক্রব্যূহ রচনা হয়েছে আপনার জন্য হয়েছে। আচ্ছা নির্মলবাবু দেখুন তো, আপনি এটা মনে করতে পারেন কিনা, আপনারই লেখা, এটা পুরনো, বছর 4 আগে, আরএসএস এর সরাসরি মুখপাত্র নয়, নিশ্চিতভাবে বলে নেওয়া দরকার, কারণ খুব কম মানুষই জানেন অর্গানাইজার হোক অথবা পাঞ্চজন্য অথবা এই বাংলায় বাংলা ভাষায় প্রচারিত এবং প্রকাশিত স্বস্তিকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি চালায় না, চালানো হয় একটি ট্রাস্টের মাধ্যমে, যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত স্বয়ংসেবকরা থাকেন বা তাদের প্রভাব থাকে। সেহানো পত্রিকা স্বস্তিকা 2021 সালে, সেখানে নির্মলা মুখোপাধ্যায় কি লিখেছিলেন আসুন দেখে নিন। নির্মলাবাবুর লেখা, স্বস্তিকা 6 ডিসেম্বর 2021। আপাতত কোন অঙ্ক শিরোধার্য বলছেন নির্মলাবাবু? যে মোদি আর মমতার মধ্যে কোনো এক রাজনৈতিক অঙ্ক আছে যা বোঝা যায় কিন্তু সঠিকভাবে ধরা যায় না, স্বস্তিকায় লেখা হচ্ছে। আর কি লিখছেন? মোদি মমতার রহস্য জোটে ফেঁসে সব দল, ভাঙন বিরোধী শিবিরে, এই শিরোনামের লেখাতে নির্মলাবাবু আরও কিছু কথা বলেছিলেন মোদি আর মমতা উভয়ে কংগ্রেস মুক্ত ভারত চান, তবে তার কারণ আলাদা। কিরকম না, নরেন্দ্র মোদীর স্বপ্ন কংগ্রেস মুক্ত ভারত তিনি দেখে যেতে চান, তাই হয়তো মমতাকে সামনে রেখেই তার সেকেন্ড লাইন খুলে রাখতে চান মোদি। মমতার জন্ম কংগ্রেসে, তিনি ওই দলের নারী নক্ষত্র জানেন, তাই তাকে ব্যবহার করতে চান। আমি আসবো জওয়ানবাবু, কিন্তু আগে নির্মলাবাবুকে উত্তর দিতে হবে। নির্মলাবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবেই কি, আমরা এত পড়াশোনা করে এত ঘেঁটে ঘুটে যা জানি, খুব সহজ কথা, আমি বললাম না প্রশ্নটা সংক্ষিপ্ত, উত্তরটা ততোধিক সংক্ষিপ্ত ছিল। ওই ভোগী আর ত্যাগীতেই কি লুকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জীবন কাঠি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মমতাকে পছন্দ করে না অপছন্দ? 1995 সালে আরএসএস এর কর্মভূমি নাগপুরে অটল বিহারী বাজপেয়ী একটা বক্তৃতা দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, আরএসএস ইজ মাই সোল, আমার আত্মা। অটল বিহারী বাজপেয়ী সেটা 1995 সাল, তারপরে তিনি প্রাইম মিনিস্টার প্রজেক্ট হন, তারপরে আরএসএস নিয়ে খুব একটা কথা বলেননি। তার কারণ ওটা ছিল সংঘ, উনি যখন প্রধানমন্ত্রী হলেন ওটা হলো সংগঠন। সুতরাং এখানেও নরেন্দ্র মোদী, যা আপনি স্বস্তিকায় লিখেছেন, আমি তার থেকে জিজ্ঞাসা করছি। আমি উত্তর দিচ্ছি, তার আপনি ধৈর্য ধরে শুনুন। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এখানে একই রকমভাবে ছিলেন প্রচারক, এসেছেন বিজেপিতে, অনেক স্বয়ংসেবক পার্টিতে যায়, তারপরে সংঘই যে তাকে পাঠিয়েছে সেটাও সবাই জানে, কিন্তু তার মানে এই নয় যে সংঘ প্রতিনিয়ত তাকে ইনফ্লুয়েন্স করে, তার কথায় চলতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে। এটা একটা লিনিয়ার পাথ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন করা হয়েছিল যে আরএসএস সম্বন্ধে আপনি কখনো কোনো ক্রিটিক্যাল কথা বলেন না কেন? তাতে উত্তর উনি দিয়েছিলেন, আরএসএস ওটা তো একটা সামাজিক সংগঠন, আরএসএস কি ভোট লড়ে? কেন আমি বলবো? আমার তো এখানেই প্রশ্ন। জগন্নাথ বাবুর জন্য আমার দ্বিতীয় প্রশ্ন আছে। জগন্নাথ বাবু হাত তুলেছিলেন, কিন্তু জগন্নাথ বাবু আপনি হাত তুলে যা বলতে চান বলুন, কিন্তু আপনার জন্য আমরা এই প্রশ্নটাও রয়েছে। দেখুন আপনি বেরোনোর চেষ্টা করছেন, বেরোতে পারেন কিনা। জগন্নাথ বাবুর জন্য আমার প্রশ্ন, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তা কি সত্যি কাউকে ভোট দিতে বলে? আমার প্রশ্ন জগন্নাথ বাবুর জন্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সত্যিই কি কাউকে ভোট দিতে বলে? কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে ভোট দিতে, আপনি অমুককে ভোট দিন? বাংলায় বিজেপি কি নাবালক? কেন করছি প্রশ্ন, কেন করছি তার কারণ, জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা এই নির্বাচনের আগে, এই লোকসভা নির্বাচনের আগে 2024-এর একটি ভারত বিখ্যাত খবরের কাগজের পত্রিকার একটি কনক্লেভ অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, বিজেপির সঙ্গে আরএসএসের আর রেগুলার দেওয়া নেওয়াটা দরকার পড়ে না, কারণ আমরা সাবালক হয়েছি, এখন আর অতটা দরকার পড়ে না, হাঁটতে শিখে গেছি। তাহলে কি ধরে নেবো বাংলায় বিজেপি এখনো সাবালক হয়নি? সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে, বাংলায় হয়নি, নাবালক
সাবালক হওয়ার জন্য আরএসএস কে লাগবে জগন্নাথ বাবু? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কখনো কাউকে ভোট দেওয়ার, কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন। নির্বাচনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুটি কাজ স্পষ্টভাবে আপনার দর্শকদের এবং আপনাকেও বিষয় পরিষ্কার করার জন্য বলছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুটি কাজ, এক লোকমত পরিষ্কার করা, দুই নাগরিক কর্তব্য স্মরণ করা। লোকমত পরিষ্কার করানো মানে সাধারণ মানুষের মধ্যে সেই কন্টেম্পোরারি সমসাময়িক রাজনীতির আবহে রাষ্ট্রবাদের আগুনকে যারা জ্বালিয়ে নিতে পারবে তাদের সম্পর্কে সচেতনতা তৈরি করা। আর নাগরিক কর্তব্য মানে প্রত্যেকটি মানুষ যাতে 100% মানুষ যাতে নিজের ভোটদান করতে পারে সেই কথা ভোট দিতে বলে। এবং সেই কারণে বলেন কি হরিয়ানা বলুন, জগন্নাথ বলুন, উত্তর পাচ্ছি না, তাকে ভোট দিতে হবে বলে, কাউকে ভোট দেওয়ার কথা বলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন কোন রাজনৈতিক দলকে কখনো কাউকে ভোট দিতে বলেন না। আমি আপনাদের আরো একবার স্পষ্ট করে দিই, আপনারা নির্মল্যদার যে লেখাটি দেখাচ্ছেন সেই লেখাটির সঙ্গে, সেই লেখাটি নির্মল্যদার ব্যক্তিগত মতামত, ওটা না সংঘের মতামত না স্বস্তিকার মতামত। স্বস্তিকাতে এরকম ধরনের অনেক লেখক আসেন, তারা তাদের ব্যক্তিগত মতামত রাখেন এবং 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 সেটা ছাপা হয়। কিন্তু মনে রাখতে হবে যে পূজনীয় সরসংঘচালকজি যে কথা আপনারা এই সমন্বয় বৈঠক, তালিত 11 দিনের সফর, তার নির্যাস কি? তার নির্যাস একটি কথাই পূজনীয় সরসংঘচালকের বার্তা থেকে আমরা যা পেয়েছি তা হলো যে ভারতবর্ষকে পরম বৈভবশালী করার জন্য সর্বব্যাপী, সর্বস্পর্শী এবং ভৌগোলিক দিক থেকে সর্বত্র পৌঁছানোর জন্য আমরা অন্তিম লড়াই লড়ছি এবং এই অন্তিম লড়াইয়ের পটভূমি হবে বাংলা। বেশ, জগন্নাথবাবু অনেক কিছু বললেন, অনেকটা স্পষ্ট হলো, কিন্তু আমার কাছে এখনো অস্পষ্ট। যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাউকে সরাসরি নির্মলবাবু ভোট দিতে না বলে, শতরূপ আমাদের সঙ্গে এসছেন, আমি বলছিলাম যে পথের দাবি কিনা জানি না, কিন্তু পথে দেরি হচ্ছে বামপন্থীদের আজকাল, কিন্তু শতরূপ আসতে পেরেছেন না, জোকস অ্যাপার্ট, কোনো একটা কারণে আটকে গিয়েছিলেন। শতরূপের কাছে আমার প্রশ্ন থাকবে, কিন্তু শতরূপ আপনি একটু দেরিতে ঢুকেছেন তাই আপনাকে বলছি। জগন্নাথবাবু বলছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন কাউকে ভোট দিতে পারে না। যদি তাই হয় তাহলে 1 বছর পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মাঠে নামলে, মানে ইন হলেই তৃণমূল কংগ্রেস আউট হবে, এই গ্যারান্টিটা কোথায় পাওয়া যাচ্ছে নির্মলবাবু? আমি কিন্তু জিষ্ণুবাবুর কাছে করা প্রশ্ন, এর কোনো গ্যারান্টি পাইনি। আমি একবার শোনাই, জিষ্ণু বসু পূর্ব প্রান্তের সহ প্রচার প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একবার শুনে নেব কি বলেছেন জিষ্ণু বসু। পশ্চিমবঙ্গেও যেমন সংঘের সংগঠন এবং কার্যক্রম বাড়ছে, তেমন কেরলেও বাড়ছে। কোথাও এই রাজনৈতিক দল আছে, কোথাও অন্য রাজনৈতিক দল আছে। আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না। আমরা মনে করি রাজনৈতিক দলের বিভিন্নতা থাকলেও ভারতবর্ষকে মাতৃরূপে মনে করে প্রত্যেক রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজেদের কাজ করবে। প্রত্যেক রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের কাজ করবে। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের শত্রুতা নেই, বিশেষ সখ্যও নেই, জিষ্ণু বসু বলছেন। তাহলে বাংলার ভোটে আরএসএস এর ভূমিকা 1 বছর পর এখনো বোঝা যাচ্ছে কি? এই গোলকধারা থেকে কিন্তু এখনো পর্যন্ত কেউ বেরোতে পারেননি, আমি নিজেও না, আপনাদের কাছে অস্বীকার করব না। যে চক্রব্যূহ রচনা করেছি তার থেকে এরা বেরোনোর পথ এখনো পাননি, আমি দেখতে পাচ্ছি না এটা কোনো পথ খুঁজে পাচ্ছেন বলে। বাংলার ভোটে রিভার্স সুইং, আরএসএস ইন মানেই তৃণমূল আউট। শতরূপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন, সিপিআইএম এর তরফ থেকে, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য। শতরূপ, একটা কথা বারবার আপনারা বলেন, আপনাদের মুখ থেকে শোনা যায় যে বাংলায় নাকি আরএসএস এবং বিজেপি দুটোর কথাই আপনাদের মুখে শুনি আমরা, যে তাকে ফুলে ফলে পল্লবিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা কতটা ভিত্তি আছে আমি জানি না, এর উল্টো ভিত্তিও, মানে উল্টো যুক্তিও কিছু শুনতে পাই। আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা এইরকম, শতরূপ ঘোষের জন্য বা বামপন্থীদের জন্য প্রশ্ন, সার্বিকভাবে শতরূপ সিপিআইএমকে রিপ্রেজেন্ট করছেন এবং বামপন্থীদেরও, আমার সেই কারণে শতরূপের জন্য প্রশ্ন, বাংলায় রামের ভোট জুটিয়েছে কারা? বাম। সব থেকে বেশি এই অভিযোগটা তো শতরূপদের সম্পর্কে আসে যে বাংলায় ঠিক যেভাবে, যে শতাংশে, যে পরিমাণে বামেদের ভোট কমেছে, ঠিক সেভাবেই সেই শতাংশে রামের ভোট বেড়েছে, মানে বিজেপির ভোট বেড়েছে। শতরূপ, প্রথমেই আপনাকে অভিনন্দন নতুন শো শুরু করার জন্য। আমি আপনার এই প্রশ্নের উত্তরের
দেওয়া এবং আপনাকে একটা পরামর্শ একসাথে দিচ্ছি। আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম শুরুর প্যাকেজটা, আপনি যেখানে এই বামের ভোট রামে চলে যাওয়াটা যখন আপনি বলছেন, পেছনে আপনার মানে ন্যারেশনটা ভয়েস ওভারটা যাচ্ছে, তখন স্ক্রিনে আপনারা এই ছবিটা দেখাচ্ছিলেন বিজেপির একটা মিছিলের, যেখানে সামনে রয়েছে দুটো লোক, শুভেন্দু অধিকারী আর মুকুটমণি অধিকারী। কেমন? ওই জন্য বলছি কি হচ্ছে, আপনার ভয়েস ওভারের সাথে আপনি যেটা দেখাচ্ছেন দুটো মিলছে না। মুখে বলছেন বামের ভোট রামে গেছে, আর দুটো তৃণমূলের নেতাকে দেখাচ্ছেন যারা এখন বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে। ওই জন্য বলছি কিছুই না, প্রথম শত এরকম হয়, পরের বার থেকে একটু ভালো করে হোমওয়ার্ক করে নিলে আর অসুবিধা হবে না। দ্বিতীয় কথা, আমি দেখছিলাম আপনি বলছিলেন আমাদের দেরিতে আসা নিয়ে একটু চিন্তা হচ্ছিল। শরৎ কুমার মুখোপাধ্যায়ের একটা দারুণ কবিতা আছে নালিশ বলে, তার শেষ লাইনটা হচ্ছে, দেরি করে যে এসেছে ইচ্ছে করে ভালোবাসি তাকে। দেখবেন একটু খোলা মনে আমাদের কথাগুলো বিচার করলে আপনারাও আমাদেরকে ভালোবাসতে ইচ্ছে করবে, আমরা অতটাও খারাপ নই। তৃতীয় কথা, আপনাকে আমি আন্তরিকভাবে একটা ব্যাপারে অভিনন্দন জানাচ্ছি অনির্বাণ, তা হচ্ছে আরএসএস একটি সাংস্কৃতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ন্যাকামিটাকে আপনি একদম ধূলিসাৎ করে সরাসরি ভোটের রাজনীতির সঙ্গে যে আরএসএসের একটা সম্পর্ক আছে তাই নিয়ে আপনি শোটা করছেন, এইটাকে আমাদের প্রতি ভালোবাসার লক্ষণ হিসেবেই ধরছি। 4 নম্বর কথা হচ্ছে কি 4 নম্বর কথা হচ্ছে জগন্নাথ দাসের সাথে আমার একটু বেশি লাগতে ভয় করে। উনি এখন দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকেও ছেড়ে দিচ্ছেন, সেখানে আমি আর কি দাঁড়াবো ওনার সামনে। তবুও উনি বলছিলেন যে আরএসএস চায় ভারতের সম্পদকে সমৃদ্ধশালী করতে, ভারতের সম্পদকে বাড়াতে। ভারতের সম্পদ বাড়ানোর জন্য ওরা একটা ভালো কায়দা নিয়েছে, ভারতের সম্পদ পকেটে ভরে বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদীকে দেশ থেকেই বার করে দিচ্ছে। যাক, আমি আজকের আলোচনাটায় আসি, সেটা হচ্ছে, আচ্ছা অনির্বাণ, ডেফিনেটলি আরএসএস চাইবে বিজেপি সিট বাড়ুক, এর মধ্যে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই বা অন্যায় কিছু নেই। সত্যি চাই, তাই তো, মানে খাতায় কলমে তো তাই চাওয়া উচিত। নির্মলবাবু লিখেছেন কি সব রহস্য জোর? নির্মলবাবু লেখা, নির্মলবাবুই পড়েন, আমি বলতে পারবো না, কিছু মনে করবেন না। নির্মলদা আমার খুব প্রিয় লোক, কিন্তু আমি ওনার সাথে সব ব্যাপারে একমত হবো কেন? আমি একটা কথা বলছি, দলের কাগজের আপনাদের মুখপত্রে এই লেখা নিয়ে আমি এইটা বলছি, বড় লেখালেখি হয়েছিল। আমি এইটা বলছি, আমি এটা জিজ্ঞেস করছি যে আরএসএস কি খালি এইটা চায় যে পশ্চিমবাংলায় বিজেপি সিট বাড়ুক? আরএসএস কি চায়নি যে লোকসভায় বিজেপি সিট বাড়ুক? চেয়েছিল তো, তারপরে বিজেপি সিট কমে গেল তো। আরএসএস কি চাইনি যে বারাণসীতে মোদির মার্জিন বাড়ুক? 5 ভাগের 1 ভাগ হয়ে গেল তো। সুতরাং আরএসএস চাইতেই পারে, কিন্তু আরএসএস চাইলেই সেটা ভারতে হয় বা বাংলায় হবে এরকম কোনো কথা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলি, গুরুত্ব দিচ্ছেন না না, আমি বলছি যে সেটা চাইলেই যে সেটা সবসময় হয়। আমি একটা তথ্য দিলাম আপনাদেরকে, আমার তথ্য যদি ভুল হয়, যদি আমি ভুল করে এটা বলি, যদি বাস্তব এইটা হয়ে থাকে যে গত লোকসভায় আরএসএস চাওয়ায় বিজেপি সিট বেড়েছে, তাহলে আপনারা ভুলটা সংশোধন করে দেবেন। জগৎপ্রকাশ নাড্ডা বলেছিলেন আমরা সাবালক হয়ে গেছি, এখন অতটা লাগে না। আমরা তো হতে পারে সাবালক ছেড়ে হাত ছেড়ে দিয়েছিলেন বাবা, করে পড়ে গেল, তারপর আবার তো হাত ধরে নিয়েছে, হতে পারে, ছেলেও বুঝেছে না এখনো পুরো সাবালকত্ব আসেনি, দিল্লি এসছে, হরিয়ানা এসছে, মহারাষ্ট্র এসছে। আসলে এটাকে আপনি যদি পশ্চিমবঙ্গ আসে, এটাকে আপনি এভাবে দেখতে পারেন। আমি আবার ব্যাপারটাকে এইভাবে দেখছি, যখন সিট কমে যায় তখন জেপি নাড্ডার বাবার ক্ষমতা নেই বলে যে আরএসএস কোনো আমাদের কাজে লাগেনি, তখন এটাই বলতে হয় যে ভাই জিতলে আরএসএস এর কৃতিত্ব, হারলে বিজেপির ব্যর্থতা, জিতলে মোদির কৃতিত্ব, হারলে বিজেপির ব্যর্থতা। আমি আমার লাস্ট দুটো কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন, তারপরও আমি বলছি যদি বিজেপিকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা আরএসএস এর থাকে, মমতা আউট নাকি এটা বললেন, তৃণমূলকে আউট করে দেওয়ার ক্ষমতা যদি আরএসএস এর থাকে, সেক্ষেত্রে গত 3 বার যে তৃণমূল ইন হলো তাতেও আরএসএস এর অংশগ্রহণ আছে। আমি যা শেষ করি আমার কথাটা, এবং এটা খালি আমি বলছি তা নয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে জগন্নাথ দাস থেকে সামান্য বড় বিজেপি আরএসএস নেত্রী উমা ভারতী 2016 মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে, অন্য কোথাও না, কলকাতায় এসে বলে গেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ক্ষেত্রে, কমিউনিস্ট এবং কংগ্রেসের জোটকে হারানোর ক্ষেত্রে আরএসএস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছি। উমা ভারতী সেই কাগজের রিপোর্ট একটু বার করতে পারি। আমার শেষ কথা, দেখুন কমিউনিস্টদেরকে নিয়ে আরএসএস শেষ কথা এত সহজে হয় না, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, এখন অনেক কথা বাকি আছে। আমার আরএসএস প্রসঙ্গ যখন এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শতরূপ যখন তুললেন, তখন কিছু ফ্যাকচুয়াল জায়গাতে নজর রাখা যাক। আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন দেখিয়েছি আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বক্তব্য আমি আপনাদেরকে দেখাই। কেশিয়ারিতে মমতা একটি সভা করতে গিয়েছিলেন, এবং সেই সভা করতে যখন গিয়েছিলেন তখন কাছাকাছি সময়ে এটা ছিল প্রশাসনিক সভা, কাছাকাছি সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের আসার কথা ছিল এ রাজ্যে। তিনি আসবেন এবং এলে পরে তিনি কি করতে চান এবং তার সঙ্গে কি করতে হবে, কি বললেন বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার একটু স্পষ্ট হোক, আরেকটু স্পষ্ট হোক, মমতা আরএসএসকে কি চোখে দেখেন, শুনে নি। আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ দেখবেন, ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো দাঙ্গা না করে। ঠিক আছে, কি করে, আর পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এই মিষ্টি গোলাপ এগুলো কিন্তু শত্রুরা বারবার নিশানা করে। আপনি যতবার বলবেন রামের ভোট বামে, বামের ভোট রামে, ততবার ওরা বলবেন এই মিষ্টি আর গোলাপের কথা। ওরা আবার 2001-এর কথা অর্ক। দেখুন, শো শুরু হওয়ার সময়
বামের ভোট রামের যাওয়ার কথাটা এই জন্য বলেছিলাম কারণ কি তখন বামের ভোট ছিল। এখন 19 পেরিয়ে 21 পেরিয়ে 23 পেরিয়ে 24-এ চলে এসেছি, বামের আর কোনো ভোট নেই, তাই রামে যাওয়ার আলোচনা করে বাম নিয়ে আলোচনা করেই তার সময়টা নষ্ট হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী যার রাজ্যে তাকে ক্রিটিসাইজ করা যায়, তার কুশপুত্তলিকা পোড়ানো যায়, তার বিরুদ্ধে আন্দোলন করা যায়, যদি সে আন্দোলনে সায় না দেওয়া যায় তাতে উনি নিজে চলে যান সেই আন্দোলনের মঞ্চে গিয়ে বলেন স্ট্রাইক তুলে নাও। সেই জন্য উনি একটি সোশ্যাল অর্গানাইজেশনের মাথাকে ফুল পাঠাতে বলেছেন, তার সাথে এটাও বলেছেন যেন দেখো দাঙ্গা না করে। তো প্রশাসনিক প্রধান হিসেবে ওনার যা করার, জিজ্ঞাসা করছি মমতা আসলে আরএসএস কে কি চোখে দেখেন বলুন তো? মানে আমি এখন এটা বুঝতে তো পারিনি। আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে করা, আপনি চক্রভূহে আটকে আছেন, এটা আমার পক্ষে, মানে আপনি চক্রভূহে আটকে আছেন। না, আমার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলে তো এটা চক্রভূহের বাইরের প্রশ্ন, কারণ কি আমি মমতা বন্দ্যোপাধ্যায় চক্রভূহে নেই। তাই ওটা সবথেকে বড় চক্রভূহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই করতে হবে, আমাকে দিয়ে দাও প্রশ্ন। ছোট্ট করে 30 সেকেন্ড যা সময় দেবো এটার জন্য, বেশি নয়, 30 সেকেন্ড আশা করি আপনি এটা বলতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আরএসএস কে কি চোখে দেখেন আর আরএসএস কি চোখে দেখে? আমি তার আগে এই প্রশ্নটা করার আগে প্রশ্নটা আপনি শুনে নিয়েছেন, আপনি উত্তর দেওয়ার আগে আমি কিছু ফ্যাকচুয়াল জিনিস দেখিয়ে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরএসএস এর সম্পর্ক প্রসঙ্গে কিছু পুরনো কথা, বেশ পুরনো। মমতা তখন বিরোধী নেত্রী, আরএসএস এর সরাসরি আরএসএস এর নয়, পাঞ্চজন্য, আবারও বলবো, একটি ট্রাস্ট চালায়, কিন্তু স্বয়ংসেবকরা থাকেন, প্রভাব থাকে। তার একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাৎ দুর্গা বলে সম্বোধন করেন বলবীর পুঞ্জ, সাক্ষাৎ দুর্গা। আবার আরএসএস এর পক্ষ থেকেও পাল্টা, মমতার পক্ষ থেকেও পাল্টা আরএসএস এর জন্য প্রশংসা যায়, আপনাদের মতো দেশপ্রেমী খুব কম আছে, আপনারা যদি 1% আমাকে সাহায্য করেন, 1%, মমতা বলেছিলেন 1% সাহায্য করলে আমি বাংলা থেকে বাম শাসন উচ্ছেদ করতে পারি। এটা 2000-এর দশকের কথা, অর্থাৎ তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তখনও 2006-এর বিধানসভা নির্বাচনের বিরাট বড় বিপর্যয়টা হয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে, সেই সময়ে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হয়ে রয়েছেন। দ্বিতীয় দফাতে ফিরে আসার পর যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, সেই অনুষ্ঠানে সরাসরি তৎকালীন সংঘপ্রধান কে.এস. সুদর্শন না উপস্থিত থাকলেও মোহন ভাগবত ছিলেন, মদন দাস দেবী ছিলেন এবং এইচ.ভি. শেষাদ্রি ছিলেন। নির্মাল্য, সম্পর্কটা ঠিক কি? একটা আমার নিজের লেখা দিয়ে আমি সেটা বলে দিচ্ছি, যেহেতু আপনি আমার লেখাটা দেখিয়েছেন। এই লেখাটা নিয়ে অনেক জটিলতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর কোনো বিরোধিতা করেননি। আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা জোট আছে, সেটা আপনারা যেটা বলেন আরএসএস এর মুখপত্র, আমি জানি না ওটা আরএসএস এর মুখপত্র বলে, স্বস্তিকাতে বেরিয়েছিল, আমি বলছি না, বেরিয়েছিল। এটাতে বিজেপি বলেছিল ব্যক্তিগত মত, তৃণমূল বিরোধিতা করেনি, বলেছিল কে কোথায় লিখছে আমরা কিছু জানি, প্রত্যেকেই এড়িয়ে গিয়ে আমার লেখাটা জাস্টিফাই করেছে। জগন্নাথবাবুদের গায়ে লেগেছিল। এরপরে আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি চোখে দেখেন? একটা কথাই বলবো, চক্রব্যূহ আরো ঘন হচ্ছে, ঘন থেকে ঘনতর হচ্ছে, বেরোনোর এখনো পর্যন্ত কোনো লক্ষণ দেখতে পাইনি। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। চন্দন, প্রশ্নটা খুব সোজা সাপটা, দেখুন হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমি সেখান থেকে বলছি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমি শুনেছি কিছুক্ষণ আগে, আপনাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ ছিলেন। তিনি বলছেন যে এখানে আরএসএস এর আলাদা করে করার কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে বিজেপির বারবারন্ত হয়েছে। আমি জানি না এটাই যদি আপনাদের থ্রু আউট এই প্রদেশ কংগ্রেসের এবং কংগ্রেস হাইকমান্ডেরও পশ্চিমবঙ্গ সম্পর্কে স্টান্স হয়ে থাকে, কিন্তু আমার একটা প্রশ্ন জেগেছে মনে, আমি সেই প্রশ্নটাই ডাকছি আপনার জন্য। হিস্টোরিক্যাল ফ্যাক্ট দিয়ে জওয়াহরলাল নেহরুর প্রয়োজন পড়েছিল, ইন্দিরা গান্ধীরও প্রয়োজন পড়েছিল, আরএসএসকে রাহুল গান্ধীর প্রয়োজন পড়ে না বা পড়বে না, লাগে না? তোমার চক্রভূহের এই প্রশ্নটা সম্ভবত থাকা উচিত না, তার কারণ হচ্ছে তোমার কাছে এই উত্তরটা একেবারে ক্লিয়ার, এবং এখানে যারা প্যানেলিস্ট এবং যারা দর্শক তাদের কাছে এই প্রসঙ্গটা ভেরি মাচ ক্লিয়ার এবং আমাদের অবস্থানটা ক্লিয়ার। তুমি যে প্রশ্নটা এখানে করলে এই চক্রভূহের কোশ্চেন, আমার বারবার মনে হচ্ছে তোমার রিভার্স সুইংটা ইন সুইং হয়ে যাচ্ছে। কেন বলি তোমাকে, একটু ভেবে দেখো। আজকে পশ্চিমবাংলার অধীর চৌধুরী রেফারেন্স দিয়ে তুমি শুরু করলে, পশ্চিমবাংলার রাজনৈতিক অবস্থানে ভেরি ভেরি ক্লিয়ারলি অধীর চৌধুরীর স্টেটমেন্ট একেবারে প্রযোজ্য, এবং তুমি খুব ভালো করে জানো এই পশ্চিমবাংলার রাজনীতিতে আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে এখানে বাদ রাখো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিফ্লেকশন এবং অ্যাকমেবল রিফ্লেকশন, এবং তার মন্তব্যগুলো তুমি বারবার দেখালে, তাতে আর যাই হোক সাধারণ মানুষের কাছে অন্তত তোমার চক্রভূহের একটি জায়গা পরিষ্কার হয়েছে যে
তাদের অবস্থানটা কোথায়, কে কাকে ফিট করছে। এখানে বাম নেই, এখানে কংগ্রেস নেই। ছোট্ট কথা বলুন, ছোট্ট কথা। আমাকে ছোট্ট কথা ধরিয়ে দিচ্ছি। জনেউধারী রাহুল গান্ধী শিব মন্দিরে যাওয়া রাহুল গান্ধী কি নরম হিন্দুত্বের একদম প্রয়োজন? সত্যি আরএসএস কে ছেড়ে ফেলতে পেরেছে? নরম হিন্দুত্ব, চরম হিন্দুত্বর জায়গাকে কিভাবে বিশ্লেষণ করছো? আচ্ছা, কোনো একটি মানুষ তার নিজস্ব উপাসনা বা নিজের ফেথকে যদি প্র্যাকটিস করে, তুমি তাকে নরম চরম এগুলোতে ডিফাইন করার তো কোনো জায়গা নেই। তোমার হয়তো মনে থাকতে পারে মা আনন্দময়ীর কাছে যেতেন ইন্দিরা গান্ধী, এবং সেটা প্রকাশ্যে আসতেন বেলুড় মঠে ভরত মহারাজের কাছে, তুমি জানো সেটা প্রকাশ্যে। এইরকম একটা সোসাইটি তৈরি হলো কেন, যেখানে তোমার মতো সাংবাদিকরা, আমি ধরে নিচ্ছি নিরপেক্ষ সাংবাদিক মাঝে মাঝে চক্রব্যূহ করো, তারা সরাসরি প্রশ্ন করে একটা সফট অ্যান্ড হার্ড এই ব্যালেন্স ফ্যাক্টরটাকে তৈরি করছে, এবং মনে হচ্ছে নির্বাচনের পরে তার দেখতে পাই না আরএসএস এর নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, তোমাদের মনে হচ্ছে না নির্বাচনের পরে তার দেখতে পাই না? ধরুন কুম্ভ মেলা প্রতি মুহূর্তে যায়। শিবরাত্রির দিন একটা স্টেজ শেয়ার করলেন অমিত শাহর সঙ্গে, কিভাবে পালন করবে এই ডিকটেট তুমি করে দিতে পারো না। বেশ, আমি তাহলে নট দ্য গ্যালারি ডিসপ্লে, সেটা কি কোন দেশের প্রধানমন্ত্রী একটি বড় মন্দির উদ্বোধন করে এবং সেকুলার কনসেপ্ট কনস্টিটিউশনে থাকা সত্ত্বেও তাকে এস্টাবলিশ করেন যে আমরা সেকুলার নই? বাস্তব। তোমার সাথে একমত হয়ে, আমি এক্ষেত্রে তোমার সাথে একমত হয়ে তোমার কথাকে সাবস্টেন্সিয়েট করার জন্য একটা সেকেন্ড চক্রব্যূহ থেকে বেরোতে গেলে আমার বিরোধীকে কথা বলি না, এই বিরোধীরা আমাকে নিতেই হবে, বিরোধীরা আমাকে নিতেই হবে। আমিও চাই তুমি না, খালি একটা লাইন আমি তোমার সাথে একমত হই। আমি জাস্ট না প্লিজ বিরোধীরা নিয়ে ধরো, এই যে তুমি বলে নির্বাচনের পরে যাওয়া হয় না, 2019 এ লোকসভায় ভালো ফল করার পরে বিজেপি ইজের সিরিজে দুর্গাপূজা শুরু করলো, 21 বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকে বন্ধ করে দিল। ঠিকই বলেছো, আমি তোমার সাথে একমত। বেশ, এবারে শেষ দিকে চলে এসেছি, দেখি বেরোনোর সুযোগ কেউ করতে পারেন কিনা। শতরূপ 10 সেকেন্ড। দেখুন, আমি খুব একটা কথা আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলায় 30% মুসলিম ভোট, এবং তার বিন্যাসটা এমন, পশ্চিমবাংলায় 170টার উপর এমন সিট আছে যে সিটে আপনি মুসলিম ভোট ছাড়া জিততে পারবেন না। কথাটা আমি এই কারণে বলছি, যতদিন আরএসএস থাকবে, বিজেপি থাকবে পশ্চিমবাংলার রাজনীতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটকে ছলে বলে এবং ভয়ে নিজের দিকে নিয়ে করবেন। জগন্নাথবাবু, সুতরাং এরা বাংলা থেকে গেলেই তবে একমাত্র তৃণমূল। আপনার প্রথম শোয়ের চক্রব্যূহ ভেদ হলো কিনা দর্শক বলবেন, কিন্তু আপনার প্রথম দিনের প্রথম উপপাদ্য যা ছিল আরএসএস ইন মানে তৃণমূল আউট, তা কনফার্ম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি স্টেটমেন্ট। সংক্ষেপে ভয় পেয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস কে তোয়াজ করছেন, বাবা বাছা করছেন। বেশ, আমার সময় একদম শেষ। আমি শেষ করব একটি পুরনো কথা বলে, প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে বলা জ্যোতি বসুর কথা। বাংলা কংগ্রেসের সঙ্গে খুব খারাপ রিলেশন, দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার পড়ব করছে। বিমানবন্দরে জ্যোতিবাবুকে ধরে একদল সাংবাদিক বললেন প্রণব মুখোপাধ্যায় বাংলা কংগ্রেসের সাংসদ বলেছেন গুন্ডামি চলছে, শরিকি গুন্ডামি। জ্যোতিবাবু বললেন প্রণব মুখোপাধ্যায়, সেটা আবার কে? হ্যাঁ, বাংলা কংগ্রেসে কিছু ভদ্রলোকও আছে শুনেছি। সেদিন প্রণব মুখোপাধ্যায়কে জ্যোতি বসু আসলে ভদ্রলোক বলেছিলেন না অন্য কিছু? প্রণব মুখোপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত নাকি সে রহস্য ভেদ করতে পারেননি, লিখে গিয়েছেন জ্যোতিবাবুর মৃত্যুর পর তার স্মৃতি কথা বলতে গিয়ে। আমার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরএসএস একে অপরকে কি বলেন, এ রহস্য বোধহয় আজও কেউ ভেদ